আমাদের আজকে আমরা অর্থনীতি একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় মূলধন সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত দিনে মূলধনের সংজ্ঞা, মূলধনের প্রকারভেদ, মূলধনের গতিশীলতা আলোচনা করেছি। আজ আমরা মূলধনের যোগান এবং মূলধন গঠন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখতে পারব মূলধন যোগান কি, কোথা থেকে আসে। মূলধনের যোগান হচ্ছে একটা নির্দিষ্ট সুদের হারে উৎপাদন কাজে যে পরিমাণ মূলধন নিয়োগ করা হয় তাই হলো মূলধনের যোগান। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সুদের হারে যতটুকু মূলধন উৎপাদন কাজে নিয়োগ করা হয় সেটা হচ্ছে মূলধনের যোগান। এখন এই মূলধনের যোগান নির্ভর করে সুদের হারের উপর, কারণ সুদের হার যদি বেশি হয় তাহলে লোকজন কম তাই মূলধনের যোগান। অর্থাৎ মূলধনের উৎস হচ্ছে সঞ্চয়। এই সঞ্চয়টা মানুষ তখনই বেশি করবে যখন তার মূলধন তার সুদের হার বৃদ্ধি পাবে। কিন্তু সুদের হার যদি কম হয় তাহলে লোকজন ভোগ বেশি করবে, এখানে বিনিয়োগ কম হবে। এই মূলধনের উৎস কি? মূল উৎস হচ্ছে সঞ্চয়, কিন্তু এই সঞ্চয়টা কোথা থেকে আসে? আমাদের মোট জাতীয় আয়ের থেকে মোট ভোগটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা সঞ্চয়টা পাবো, এবং এই সঞ্চয়টা যখন আমরা কোনো উৎপাদন কাজে ব্যবহার করব তখন সেটি হবে হলো আমাদের মূলধনের যোগান। এরপরে বিভিন্ন ব্যবসায়, সরকারি বেসরকারি ব্যবসায় যেসব মূলধন নিয়োগ করা হয় এটাও মূলধনের যোগান। কার্যকরী মূলধনের সমষ্টি। রাজস্ব আয়, গভর্নমেন্ট বা সরকার একটা দেশের জনগণের থেকে যেসব রাজস্ব আয় করে, যেমন আয়কর, ভূমি কর, শিক্ষা কর, বিভিন্ন ধরনের স্ট্যাম্প বিক্রি ইত্যাদির মাধ্যমে সরকার যে আয় করে সেটি হচ্ছে রাজস্ব। এই রাজস্ব আয়ের থেকেও সরকারি মূলধনের যোগান আসে। ঋণপত্র, অনেক সময় সরকার ঋণপত্র বিক্রির মাধ্যমে সরকার মূলধন যোগান দিতে পারে বা মূলধনকে আকর্ষিত করতে পারে। অতিরিক্ত কর, দেশে কোনো খারাপ অবস্থা সৃষ্টি হলে সেক্ষেত্রে সরকার অতিরিক্ত কর ধার্য করে মূলধনের যোগান বৃদ্ধি করতে পারে। যেমন দেখা যায় এই যে আমাদের একটা জরুরি সেতু নির্মাণ করতে হবে, সরকার বিভিন্ন ইস্যুর উপরে সামান্য কর বাড়িয়ে দিল, তাহলে দেখা গেল যে আমরা সবাই এর থেকে কী করছি, আমাদের মূলধন বৃদ্ধি পাচ্ছে এবং সবাই উপকৃত হচ্ছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফা, অর্থাৎ সরকারিভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, আবার বেসরকারিভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। এই সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান এর মুনাফা হয়, এর মুনাফার সবটুকু কিন্তু ভোগে ব্যয় হয়নি, এর একটা অংশ পুনরায় মূলধন উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ সেটাই হচ্ছে মূলধনের যোগান। ব্যাংক ও সমিতিতে ক্ষুদ্র সঞ্চয়, সাধারণ লোকজন তার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক এবং বিভিন্ন সমিতিতে জমা করে, তার থেকেও আমাদের মূলধনের যোগান এসে থাকে। ঋণ অনুদান, উন্নত দেশগুলো থেকে বিভিন্ন ঋণ ও অনুদানের মাধ্যমে অনুন্নয়ন বা উন্নয়নশীল দেশে মূলধনের যোগান হয়ে থাকে। বিদেশি বিনিয়োগ, অনেক সময় বিদেশি বিনিয়োগের মাধ্যমে মূলধনের যোগান হয়ে থাকে। এই হলো আমাদের মূলধনের যোগান এবং তার উৎস। মূলধন গঠন, মূলধন গঠন কি জিনিস? তাহলে আমরা মূলধনের যোগান বুঝতে পারছি যে নির্দিষ্ট সুদের হারে উৎপাদন কাজে যে পরিমাণ মূলধন নিয়োগ করা হয় তাই হচ্ছে মূলধনের যোগান, এবং কোত্থেকে মূলধনের যোগান হয় সে সম্পর্কে আমরা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব মূলধনের গঠন। মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির হার কি বোঝায়, অর্থাৎ কি আমাদের মূলধন কি হারে বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে মূলধনের গঠন। অর্থাৎ মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির হারকে বোঝায়। আমরা শেষে একটা অঙ্কের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করে দেব। অর্থাৎ সঞ্চয়কৃত অর্থ যখন কোনো উৎপাদন কাজে নিয়োজিত করা হয় তখন তাকে মূলধন গঠন বলে। মূলধন গঠন সঞ্চয় বিনিয়োগের উপর নির্ভর করে। মূলধন গঠন কিসের উপর নির্ভর করে? সঞ্চয় এবং বিনিয়োগ। যদি সঞ্চয় হলো কিন্তু বিনিয়োগ হলো না তাহলে কিন্তু মূলধন গঠন হবে না। আবার বিনিয়োগ হলো কিন্তু সঞ্চয় নাই দেশে, তাহলেও কিন্তু মূলধন গঠন হবে না। অর্থাৎ এটা একটার সঙ্গে আরেকটা
ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একটারে বাদ দিয়ে আরেকটা কখনো সম্ভব নয়। এই মূলধন গঠন সম্পর্কে অধ্যাপক রাগনার নাক্স বলছেন, কোন দেশ তার বর্তমান উৎপাদনশীল ক্ষমতা সম্পূর্ণটা বর্তমান ভোগের প্রয়োজনে না মিটিয়ে মূলধনের যে বৃদ্ধি সাধন করে তাই হচ্ছে মূলধন গঠন। আর অধ্যাপক বেনহাম বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোন সমাজ তার মূলধন সম্পদের যে বৃদ্ধি সাধন করে তাই হচ্ছে মূলধন গঠন। অর্থাৎ আমরা বলতে পারি মূলধন গঠন সঞ্চয় ও বিনিয়োগের উপর নির্ভর করে। কারণ মূলধন গঠন মোটামুটি তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি কি সে তিনটে বিষয়? একটা হলো সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা এবং বিনিয়োগের সুবিধা। কি আছে মূলধন গঠন তিনটে বিষয় কি? একটা হলো সঞ্চয়ের সামর্থ্য, অর্থাৎ একজন লোকের যদি সামর্থ্য না থাকে, অর্থাৎ একজনের মাসিক আয় 10,000 টাকা, তার খরচ 12,000 টাকা, তার পক্ষে তো আর সঞ্চয় করা সম্ভব না। কিন্তু ওই লোকটার যদি সঞ্চয় করা সম্ভব, যদি ওর ইনকাম 10,000 টাকা থাকে, খরচ 12,000 টাকা থাকে, তা 8,000 টাকা থাকে, তার কি তার আয় যদি 10,000 এবং ব্যয় যদি 8,000 থাকে, তাহলে তার পক্ষে কিছুটা সঞ্চয় করা সম্ভব। অতএব সামর্থ্য না থাকলে সঞ্চয় করা সম্ভব নয়। সঞ্চয়ের ইচ্ছা, আবার অনেকের আয় আছে কিন্তু সঞ্চয় করার কোনো ইচ্ছা নেই, তাকে ইচ্ছা থাকতে হবে। এই ইচ্ছা আবার নির্ভর করে কিসের উপরে? ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা, সামাজিক নিরাপত্তা, কৃচ্ছ সাধন, সুদের হার, সরকারের রাজস্ব নীতি, উচ্চ আকাঙ্ক্ষা। অর্থাৎ আমাদের যদি দেখতে হবে, যদি ভবিষ্যৎ নিরাপত্তার যে সমস্যা থাকে, তাহলে মানুষ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কিছু কিছু সঞ্চয় করে থাকে। সামাজিক নিরাপত্তা নির্ভর করে কিন্তু মূলত মূলধনের উপর। যার যত মূলধন আছে সমাজে, তারে কিন্তু সামাজিক নিরাপত্তা তার বেশি। অতএব সামাজিক নিরাপত্তার জন্য মানুষ সঞ্চয় করে থাকে। তৃতীয়ত কৃচ্ছ সাধন। অনেকে কি 10,000 টাকা আয় আছে, 10,000 টাকা ব্যয় আছে, এর ভিতর থেকে সে অল্প অল্প করে কৃচ্ছ সাধন করে সে কি করে? অল্প অল্প করে সঞ্চয় করতে পারে। সুদের হার, যদি সুদের হার বেশি হয় তাহলে মানুষ বেশি বেশি সঞ্চয় করবে, আর যদি সুদের হার কম হয় তাহলে মানুষ বেশি সঞ্চয় করবে না। কারণ দেখো যে এই কয়টা টাকার সুদ খেয়ে আর কি হবে, অতএব আমি এটা খেয়ে ফেলি। সরকারের রাজস্ব নীতি, সরকারের যদি রাজস্ব নীতি ভালো থাকে, অর্থাৎ সুদের হার, তারপরে ট্যাক্স, এইগুলো যদি সুদের হার উচ্চ থাকে, ট্যাক্স যদি কম থাকে, তাহলে জনগণ বেশি বেশি সঞ্চয় করতে পারে। আর একটা হলো উচ্চ আকাঙ্ক্ষা। যদি কারোর উচ্চ আকাঙ্ক্ষা থাকে তাহলে সে কিন্তু তার সঞ্চয় ইচ্ছাও প্রবল থাকবে, অতএব এই ক্ষেত্রে তার সঞ্চয় বেশি হবে। সর্বশেষ হচ্ছে বিনিয়োগের সুবিধা। একটা আছে সঞ্চয় আছে কিন্তু বিনিয়োগের কোনো সুযোগ সুবিধা নেই, সেই ক্ষেত্রে কিন্তু সে কোনো সঞ্চয় করতে চাইবে না এবং মূলধনও গঠন হবে না। কারণ বিনিয়োগ সুবিধাটা হচ্ছে আসল বিষয়। আমি সঞ্চয় করলাম কিন্তু বিনিয়োগ করতে পারলাম না, এই ক্ষেত্রে মানুষ নিরুৎসাহিত হবে এবং বিনিয়োগ এবং সে সঞ্চয় করবে না। অতএব মূলধন গঠন সঞ্চয় বিনিয়োগের উপর নির্ভর করে। এই তিনটি বিষয়ে, একটা হলো সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা, আর একটা হলো বিনিয়োগ সুবিধা। এরপরে আমরা আলোচনা করব মূলধন গঠনের হার, অর্থাৎ একটা দেশে কি হারে মূলধন গঠন হচ্ছে, অর্থাৎ এক বছরের তুলনায় আরেক বছর কতটুকু বেশি সে উন্নয়ন হচ্ছে। এটা আমরা সংজ্ঞা বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মূলধন বৃদ্ধির হারই হচ্ছে মূলধন গঠনের হার। ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কোনো দেশের মূলধন বৃদ্ধির যে হার, সেটি হচ্ছে মূলধন গঠনের হার। আমরা ধরি 2014-15 অর্থ বছরে একটা দেশের মূলধন ছিল 9,000 কোটি টাকা। এখন এই মূলধন 2015-16 অর্থ বছরে বৃদ্ধি পেয়ে 21,000 কোটি টাকায় পরিণত হয়েছে। এখানে অতিরিক্ত মূলধন হয়েছে 2,000 কোটি টাকা। তাহলে এখানে আমরা দেখতেছি মূলধন বৃদ্ধি পেয়েছে 2,000 কোটি টাকা, কিন্তু এখানে ক্ষয়ক্ষতি ব্যয় আছে 500 কোটি টাকা। অর্থাৎ এখানে তার নিট মূলধন গঠন হচ্ছে 2,000 বিয়োগ 500, সুতরাং সমান 1,500 কোটি টাকা।
এখন এই 1500 কোটি টাকা মূলধন গঠনের হার হবে কিভাবে? 1500 গুণন 100 ভাগ 19,000 সমান সমান 7.9%। অতএব আমরা দেখতে পাই যে দেশে 2014-15 অর্থ বছরে মূলধন ছিল 19,000 কোটি টাকা এবং 2015-16 অর্থ বছরে মূলধন দাঁড়িয়েছে 2100 কোটি টাকা, সেই দেশে মূলধন গঠনের হার হচ্ছে হলো 7.9%। এর থেকে আমরা মূলধনের যোগান, মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে, মূলধন গঠনের হার সম্পর্কে জানতে পারলাম। এখন আমার দেশের মূলধন গঠনের কিছু সমস্যা রয়েছে। একটা হলো কম মাথাপিছু আয়। যদি কোনো দেশে মূলধন মাথাপিছু আয় কম থাকে তাহলে সেখানে সঞ্চয় কম হবে, মূলধন গঠনও কম হবে। নিরাপত্তার অভাব, মূলধন জমা করে সেটা যদি সুন্দরভাবে বিনিয়োগের অভাব থাকে তাহলে সেখানেও নিরাপত্তা না থাকলে সেখানে মূলধন নিয়োগ হবে না। সঞ্চয় সংগ্রহের সমস্যা, উন্নয়নশীল দেশসমূহে সঞ্চয় সংগ্রহে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যার ফলে মূলধন গঠন কম হয়। কর সংগ্রহে সরকারের জটিল পদ্ধতি, অর্থাৎ জনগণ কর দিতে আগ্রহী কিন্তু এমন জটিল পদ্ধতিতে কর সংগ্রহ করা হয় অনেকে এই পদ্ধতির ভয়েই কর দিতে যেতে চায় না, যার ফলে মূলধন গঠন কম হয়। অদক্ষ উদ্যোক্তা যদি অদক্ষ হয় তবে সেই দেশে মূলধন বিনিয়োগ কম হয়, কারণ সেই দেশে বিনিয়োগ না হলে সঞ্চয় হবে না, আবার বিনিয়োগ মূলধন গঠনও কম হবে। বিনিয়োগ ও উৎপাদন স্বল্পতা, আর যেসব দেশে বিনিয়োগ কম উৎপাদন কম সে দেশে মানুষের আয় কম, অতএব এক্ষেত্রে সঞ্চয় কম এবং মূলধন গঠন কম হবে। অতএব আজকের আলোচ্য বিষয়ে আমরা দেখতে পেলাম মূলধনের যোগানের উৎস, মূলধন গঠন কী কী বিষয়ের উপর নির্ভর করে, মূলধন গঠনের হার এবং মূলধন গঠনের সমস্যা, এর বিস্তারিত আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা সংগঠন সম্পর্কে আলোচনা করব এবং মূলধনের উপর যদি কারোর কোনো বক্তব্য থাকে এবং কেউ যদি বোঝার সমস্যা থাকে তাহলে সে আমার সাথে যোগাযোগ করবে। খোদা হাফেজ, আজ এ পর্যন্ত, ধন্যবাদ।